নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী আজকে আপনাদের জন্য একটা ভীষণ মজার দারুণ দমফাটা হাসির একটা গল্প নিয়ে এসেছি। আজকে পড়ব নবনীতা দেবসেনের লেখা গল্প এক্সপেন্স অ্যাকাউন্ট। অনেক দিন বাদে দেশে ফিরেছি। নেমন্তন্ন খেতে খেতেই প্রাণ যায়। বিদেশে থাকতে টেলিভিশনে দেখতুম ভারতবর্ষে বন্যা হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, কিন্তু সশরীরে এসে দেখছি তো উল্টো। কে বলে এদেশে দারিদ্র আছে? আজ লাঞ্চ, কাল ডিনার, পরশু ককটেল, আজ এই ক্লাবে খাওয়ানো, কাল সেই ক্লাবে খাওয়ানো, একেবারে সাহেবি ব্যাপার স্যাপার। সাহেবরা চলে গিয়ে এখন দেশ শুদ্ধ সবাই সাহেব হয়েছি। মধ্যবিত্তের ঐশ্বর্য ঢের বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে। নেমন্তন্ন করলে আগে লোকে বাড়িতে ডেকে যা হোক করে রেঁধে বেড়ে খাওয়াতো। এখন সবাই সবাইকে বাইরে খাওয়ায়। আগে খাওয়া দাওয়া শব্দটার মানে ছিল লুচি, মাংস, দই, মিষ্টি। আর এখন খাওয়া দাওয়া মানেই হচ্ছে হুইস্কি, সোডা, জিন, রাম। কোল্ড ড্রিঙ্কের ব্যবস্থাই থাকে না অনেক সময়। মদ না খাওয়ালে সেটা মোটে খাওয়ানো বলে গণ্যই হলো না। আমি তো মাঝে মাঝে ব্যাগে করে নিজের জন্য কোল্ড ড্রিঙ্কের সাপ্লাই নিয়ে বন্ধুদের বাড়ি যাচ্ছি। অনেকে আমাদের কথা ভাবেই নাকি না। বাপরে বাপ, এত মদ বিলেতেও খায় না। যেদিনই নেমন্তন্নে যাই খিদে আধমরা হয়ে পড়ি। খাবার পেতে পেতেই রাত কাবার। বাবু সাহেবদের সিধু পাঞ্জে আর শেষ হতে চায় না। এ কোন দেশি কলকাতা রে বাবা! এই লোকগুলোকেই তো আগেও চিনতুম, তারা তো ঠিক এমনটি ছিল না। ছোট পিসি বললে, রোববার আমাদের বাড়িতে লাঞ্চ খাবি, তোর সঙ্গে আমাদের বন্ধু বান্ধবদের আলাপ করিয়ে দিতে ইচ্ছে। বাড়িতে খেতে বলছি শুনেই উৎসাহ হলো। তাছাড়া ছোট পিসিরা শুনেছি বিরাট বড় লোক। আলিপুরে, মানে ওল্ড আলিপুরে অফকোর্স, চওড়া কাঠের পালিশ করা সিঁড়ি, মার্বেলের গাড়ি বারান্দা, সবুজ লনওয়ালা সাহেবি বাড়িতে থাকে। কেবল বসবার ঘরেই নাকি তিনটে এয়ার কন্ডিশনার, 2 জন মাত্র লোকের জন্য। বয় বাবুর্চি 5 জন, বাথরুম 6টা, উর্দি পরা পাগড়ি বাঁধা ড্রাইভার। গাড়িটা অবশ্য এয়ার কন্ডিশন নয়, তবে পাখা লাগানো। গেটে ভোজালি আটা নেপালি দারোয়ান। দারোয়ান অবশ্য ছোট পিসের ঠিক নিজস্ব নয়, অফিসের, আর ভোজালিটা দারোয়ানের। বাড়িটাও ছোট পিসের ঠিক নিজস্ব নয়, অফিসের। এয়ার কন্ডিশনারগুলো তাই, গাড়িটাও, গাড়ির অপূর্ব পাখাটাও। বয় বাবুর্চি ড্রাইভার জমাদার কোনোটাই ছোট পিসের ঠিক নিজস্ব নয়, মানে তাদের উর্দিগুলোও পর্যন্ত নয়। কেবল ছোট পিসিটি ছাড়া বাকি যা কিছু সবাই ছোট পিসের অফিসের সম্পত্তি। রিটায়ার করলি ব্যাস, কোথায় বাকি ভূতের ফাঁকি মিলিয়ে যাবে ফট করে। তাই সময় থাকতে থাকতে এই বেলা একটু দেখিয়ে চাখিয়ে নিতে না পারলে ছোট পিসিরই বা ভালো লাগবে কেন? নিশ্চয়ই যাব বলে কথা দিল, কিন্তু কপালে নেই। কথা দিলে কি হবে? পরপর অত নেমন্তন্ন খাবার ফলটি ফলল। রবিবার সকাল থেকেই পড়ল। বেলা 11:30টায় ফোনে পাওয়া গেল ছোট পিসির বাড়ি। বেয়ারা ধরল এবং বলল, মেম সাহেব বাগবাজার মে। বাগবাজারে আমাদের পুরনো বাড়ি। জ্যাঠামশাই এখনো ওখানে, আজ বাড়িতে খাওয়ান দাওয়ান, এখন ছোট পিসি বাগবাজারে। মানে কখন ফিরবেন? শাম কো লৌটেঙ্গে। আমি যত বলি হতেই পারে না, তোমাদের বাড়িতে আমার লাঞ্চের কথা। বেয়ারা তত সবিনয় বলে, हाँ जी इधर लंच तो जरूर है आपका, लेकिन मेम साहब बागबाजार में। চোটে মোটে আর ছোট পিসিকে ডাকলুমি না। দূর ছাই, আজ আমি যে যেতে পারছি না সেটা বেয়ারা কি জানিয়ে দিয়ে ফোন ছেড়ে দিল। ব্যাপার কিছুই বুঝলুম না। আমাকে খেতে নেমন্তন্ন করে ছোট পিসির বাগবাজারে চলে যাবার মানেটা কি? আশ্চর্য। মানে বোঝা গেল পরদিন ছোট পিসি এসে হাজির সকালের দিকে, অসুস্থ আমাকে দেখতে। এসে ছোট পিসি যে গল্পটা বলে গেল আপনাদের হুবহু সেটাই বলছি। বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। অত ছোট পিসি উবাচ, তোকে তো লাঞ্চে ডাকলুম,
তারপর তোর পিসের গেস্টদের লিস্টে দেখেই আমার মেজাজটা টং হয়ে গেল। দেশ বিখ্যাত ব্যক্তি এতজন, এরা একসঙ্গে পদধূলি দিলে বাড়ির যে কি অবস্থা হবে তা ভালোই বুঝতে পারছি। পূর্ব অভিজ্ঞতা তো কম নেই, তার মধ্যে তুই এলে তোর কি অবস্থা হবে তাও। এখন তোকেই বা বারণ করি কি করে? সুতরাং রান্না বান্নার বন্দোবস্ত করে বাবুর্চিকে সব বুঝিয়ে দিয়ে আমি কেটে পড়লুম সোজা ট্যাক্সি নিয়ে বাগবাজারে। জহ পলায়তে সজীবতী। রাগ করিসনি, তোর কথা মনে করে আমার একটু দুঃখ দুঃখ ভাব হচ্ছিল ঠিকই, কিন্তু তবুও বাড়িতে থাকতে সাহস হলো না। শুনলেই বুঝবি কেন হলো না। লাঞ্চ কেন, চায়ের বেলাও পার করে দিয়ে 7টা নাগাদ তো ফিরলাম, কেননা রাত্রে ওর এক কলিগের বাড়িতে 8টার সময় ডিনারের নেমন্তন্ন। নিচে থেকেই ভুরভুরে গন্ধ আর রেকর্ডের বাজনা শুনতে পেলুম। বুঝলুম ব্যাপার সুবিধের নয়। ভেবে দেখ তুই, সন্ধে 7টা বেজে গেছে আর অতিথিরা এসেছেন বেলা 12টার আগেই। दारोवान बोले मैम सब लोग सब घर चल गया लेकिन सब लोग कोई कोई है। স্ত্রীরা সবাই চলে গেছে কিন্তু স্বামীরা কেউ কেউ আছে, জেনে রাখবি এটা মহা দুর্লক্ষণ। এর নাম এক্সপেন্স অ্যাকাউন্ট। সন্ধে 7টার পরেও লাঞ্চ? ভয়ে ভয়ে ওপরে উঠে ঘরের পর্দা তুলেই দেখি চিত্তির। ঘরের মধ্যিখানে কলকাতার বিখ্যাত 4টে মাতাল, একজনের হাতে উঁচু করে ধরা একটা বোতল, অন্যেরা সেইটে কেড়ে নেবার জন্য ঝুলোঝুলি করছে। আর তোমার পূজনীয় ছোট পিসে তাদের ঠিক মধ্যিখানে গোপিনী পরিবেষ্টিত কেষ্ট ঠাকুরের মতো দাঁড়িয়ে, হাতে বাঁশির বদলে একটা গোল করে পাকানো বিজনেস স্ট্যান্ডার্ড নাকি ফিনান্সিয়াল টাইমস কে জানে, সেটা দিয়ে হন্যে হয়ে একে ওকে মাঝে মাঝে 2-1 ঘা পেটাচ্ছেন। এই হচ্ছে ওর মাতালদের মারামারি থামানো, যেভাবে লোকে কুকুর বেড়ালদের ট্রেনিং দেয় অনেকটা সেইভাবে। কিন্তু মাতালরা তো আর কুকুর বেড়াল নয়, তারা ওদের শুনবে কেন? তাদের টেম করে কার সাধ্যি। ঘরের কোণে বড় হরি বেয়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ হাঁ করে ঘুমোচ্ছে। সন্ধে 7টায় বাড়ি ঢুকে এই দৃশ্য দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেল, রগ দপদপ করতে লাগলো। আমাকে দেখেই তোর ছোট পিসে হঠাৎ কাতরে উঠলেন। এই যে এসেছো, এসো এসো, দেখো তো কি কাণ্ড। যেন এইমাত্র নন্দনকানন থেকে পড়লেন, যেন জীবনে কখনো মাতাল দেখেননি। আমাকে দেখা মাত্র সমবেত মাতালদের প্রত্যেকের অভিমান 16 কলায় উপচে পড়ল। বৌদি দেখুন না ভট্টাচার্য কি করছে। কি করছে মানে? কেপি আমার হাত টেনে ধরে রেখেছে, ছাড়ছে না। ছাড়ো বলছি। মিসেস রে, প্লিজ টেল সুরিন্দর টু লিভ মাই বটল। মিসেস রে, লুক অ্যাট দ্যাট রেচ দেশাই, হি হ্যাজ গ্রাবড মাই বটল। বৌদি কেপিকে বলুন তো আমার হাত ছেড়ে দিক। কেন ছাড়বো? আগে সে আমাকে আপনি বলুক। বলো ছেড়ে দিন। বলবো না, ছাড়বো না। পরিষ্কার যুক্তিতর্ক চলছে। কে বলে মাতালদের যুক্তি থাকে না? হঠাৎ দেখি মারামারি থামিয়ে মাতালরা গোল হয়ে সার বেঁধে এ ওর পেছনে পরস্পরের কোমর ধরে নাচতে শুরু করে দিয়েছে, সেই হারিত লারিত জারিতের ডায়াগ্রামের মতো। ব্যাপার কি না, আগের পপ মিউজিকের রেকর্ড পাল্টে গিয়ে হঠাৎ শুরু হয়েছে একটা পুরনো হিন্দি গান, পতলি কমর হ্যায় তিরছি নজর হ্যায়। অমনি মাতালদেরও মেজাজ বদলে হাসি খুশি হয়ে গেছে, ফোক ডান্স হচ্ছে। সকালে এদের পরনে ভালো ভালোই পোশাক ছিল মনে হয়, কিন্তু এখন সেগুলো ন্যাকড়ার মতো। ভেবে দেখ, ধামসানো পোশাক পরা 4টে বিভিন্ন সাইজের লম্বা বেঁটে রোগা মোটা মাঝবয়সী মাতাল গোল হয়ে থুপথুপিয়ে নাচছে। একজনের বগলে একটা বোতল আর মাঝখানে আমার কর্তা। তখনও করুণভাবে পাকানো খবরের কাগজ পেটা করে যাচ্ছেন অতিথিদের, আর সেই নৃত্যের বৃত্ত থেকে বেরুতে প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু ওরা ওকে বেরুতে দিচ্ছে না। এসব দেখতে ভালোই লাগছিল। এমন সময় গানটা ফুরিয়ে গেল। হঠাৎ শুরু হলো, বোল রাধা বোল সঙ্গম হোগা কি নাহি।
অমনি কি যে হলো, নৃত্যরত মাতালরা রে রে শব্দের ঘষি তুলে বোতল উঁচিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গিয়ে ওকে উল্টো বাগে তাড়া করলো। ফোক ডান্সটা এখন আর তেমন নিরীহ নেই, হেড হান্টিং নাগাদের মতো হিংস্র টাইপ দেখাচ্ছে। তোদের পিসেমশাই ভীতু মানুষ, তিনি এবার কাগজটা ফেলে দিয়ে উফ উষা আমাকে বাঁচাও বলে চেঁচিয়ে উঠলেন। বিজনেস স্ট্যান্ডার্ড না ফিনান্সিয়াল টাইমস ওকে আর রক্ষা করতে পারছে বলে মনে হলো না। আমি আর কি করি, ইষ্ট নাম জপ করে দুগ্গা বলে বডি থ্রো দিয়ে ঝাঁপিয়ে পড়লুম মাতালদের সার্কেলের ঠিক সেন্টারটা লক্ষ্য করে। জানিসই তো আমার এই বিপুল ওজনটা কখনোই বৃথা যায় না। ঝাঁপ দিয়েই বাঁ কনুই দিয়ে পরপর দুজনকে আর ডান কনুই দিয়ে আর দুজনকে 82 সিক্কার 4টি গোঁতা মারতেই তারা যেই দুদিকে সরে গেল, তোর পিসেও সেই ফাঁকে ছুট্টে পালিয়ে গেলেন। ভেবেছিলুম ওতেই মাতালরা দাঁত চিরকুটে উল্টে পড়বে, কেননা শুনেছি মাতালদের গায়ে একদম নাকি শক্তি থাকে না। কিন্তু কি বলবো তোকে, একটাও উল্টে পড়লো না, একটুখানি টুলে গেল মাত্র। তারপরেই আবার সার্কেলটা জোড়া লেগে গেল, পানা পুকুরের মতো। একবার দেখলুম আমি তাদের কেন্দ্রমণি। তোমার ছোট পিসে ঘর থেকে বেরিয়ে নিচে পালিয়ে যাচ্ছে, সিঁড়িতে পায়ের শব্দ হচ্ছে। আমার কনুইয়ের গোঁত্তায় মাতালুরা একটাও পড়লো না বটে, কিন্তু ওই যে কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়ো হরিবেয়ারা হাঁ করে ঘুমোচ্ছিল, সে হঠাৎ বলা নেই কওয়া নেই কাটা কলা গাছের মতো ধপাস করে উপুর হয়ে সটা নাচড়ে পড়লো কার্পেটের ওপরে। পড়েও তার ঘুম ভাঙল না। এখন আমি এই বৃত্ত থেকে বেরোই কি করে? নেমন্তন্ন রয়েছে, হরির তো ওই অবস্থা, আর তোর পিসে পালিয়েছে। ভাবছি আবার গোঁত্তা মারবো, এমন সময় নিচে একটা হইচই উঠল। তারপরে মনে হলো সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে। তোর পিসের পায়ের শব্দ নয়। হঠাৎ দেখি ঘরের মধ্যে ঢুকে পড়লো একটা আলু থালু বাঙালি মেয়ে, হাউ হাউ করে কাঁদছে, কোলে একটা কচি বাচ্চা, বাচ্চাটাও তার স্বরে চেঁচাচ্ছে, আর তার মাও তাই। পিছনে পিছনে আরও একজন চেঁচাচ্ছে, সে আমাদের দারোয়ান। আন্দার মত যাইয়ে পাইলা তো স্লিপ দিজিয়ে, এই বলে। আর স্লিপ কে শোনে কার কথা? মেয়েটা হাপুস নয়নে কাঁদছে আর বলছে, ও মিস্টার ভট্টাচার্যি, ও মিস্টার দেশাই। আর বাচ্চাটা বলছে মা, আর ওদিকে করুণ গলায় দারোয়ান বলছে স্লিপ কহা। এদিকে ঘরের দৃশ্য ভয়ানক। এই 200 পাউন্ডের আমাকে ঘিরে মাতালদের সে কি বেদম নাচ, যেন কোনো বারব্রত কি স্ত্রী আচার পালন করা হচ্ছে। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধেরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। ওদিকে ও মিস্টার ভট্টাচার্যি, ও মিস্টার দেশাই, মেয়েটা তো কেঁদেই চলেছে, কিন্তু ওদের গেরাচ্ছি নেই। শেষে ডেসপারেট হয়ে দিলুম একটা কনুয়ের গোঁত্তা ভট্টাচার্যির পাঁজরায়। অমনি ভট্টাচার্যি বললে, কৌন হ্যায়? মেয়েটি বললে, আমি তো মিসেস চ্যাটার্জি। কোন চ্যাটার্জি, সৌমিত্র না উত্তম কুমার? উত্তরে মেয়েটা আরও কাঁদে আর বলে, কি আশ্চর্য, আমাকে চিনতে পারছেন না, আমি তো আপনাদেরই মিসেস চ্যাটার্জি। এবার ভট্টাচার্যি হঠাৎ রেগে গেল। তার মানে? आई हैव ओनली मिसेस भट्टाचार्जी, बस हमको कोई मिसेस चैटर्जी उटार्जी नहीं है। हो मिस्टर देसाई। এবার আমি মিস্টার দেশাইকে একটা রাম গত্তা মারলুম। তক্ষুনি মিস্টার দেশাই বলে উঠল, হুইচ মিসেস চ্যাটার্জি? মিসেস বেকে, মিসেস এসএন, মিসেস জেসি, কৌনসা? মেয়েটা একেবারে হু হু করে কেঁদে ফেললো। কি মুশকিল, আমি তো আপনাদের দুজনেরই পিয়ে, চিনতে পারছেন না? গত 5 বছর ধরে রোজ ডিক্টেশন নিচ্ছি, আমি তো আপনাদের স্টেনো হই। स्टेनो तो इधर क्यों? ऑफिस में जाइए, डिक्टेशन उधर मिलेगा। মেয়েটা এবার কাঁদতে কাঁদতে কার্পেটে লুটিয়ে পড়লো। দেখা দেখি ওর বাচ্চাটাও। ডিকটেশন চাইনি স্যার, আমি হেল্প চাই, হেল্প। আমার স্বামীর স্কুটার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে। গুড, ফাইন, হসপিটাল মে নিয়ে গেছে তো ব্যাস সব কুছ ঠিক হয়ে যাবে। ও মিস্টার ভট্টাচার্যি, এই রাত্রিরে আমি অত টাকা কোথায় পাই? ইঞ্জেকশন, রক্ত, ভগবান। এমন সময় অকস্মাৎ, ओहो रुपया चाहिए, लीजिए ना, कितना रुपया বলে মেজর সুরিন্দর সিং নিজের পকেট থেকে এক তোড়া নোট বের করে ওকে দিতে গেল। হাত কেঁপে গিয়ে টাকাগুলো সব মেঝে ছত্রাকার হয়ে পড়ল।
কিন্তু মেয়েটি ওদিকে তাকিয়েও দেখল না, কেবলই হাত জোড় করে বাচ্চা কোলে নিয়ে অজ্ঞান অবুঝ বস দুটোর কাছেই অনুনয় বিনয় করতে লাগলো সে। আমি তাড়াতাড়ি বলি, লজ্জা করবেন না, ওতে লাভ নেই, এরা সব পাঁড় মাতাল এখন, যা পাচ্ছেন চটপট নিয়ে নিন, হরির লুট যখন দিচ্ছেই। এমন সময় হঠাৎ হরিণনুট হরিণনুট বলে ভীষণ চেঁচাতে চেঁচাতে ভট্টাচার্য পকেট থেকে টাকা করে বের করে আর কার্পেটের উপর ছড়াতে লেগে গেল। দেখা দেখি দেশাই আর পিকেও নেচে নেচে হরিবোল হরিবোল বলে আহ্লাদে চারদিকে টাকা পয়সা ছুটতে শুরু করলো। মেয়েটা তো থ। আমি কষ্টের সৃষ্টি নিচু হয়ে কুড়োচ্ছি, এমন সময় হরির লুট হরিবোল শুনেই বোধ হয় শ্রীমান হরির লুপ্ত চেতনা জেগে উঠল। মাটিতে পড়ে থাকা অবস্থা থেকে লাফিয়ে উঠে এসে সেও পাল্লা দিয়ে টাকা কুড়োতে থাকে। কুড়িয়ে কাঁধের ঝাড়নে ঝেড়ে ঝুড়ে সেগুলোকে যত্ন করে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিতে লাগলো হরি। এ ঘরের কর্মকাণ্ড দেখে মেয়েটা তো চুপ করেইছে, বাচ্চাটারও কান্না থেমে গেছে। মাতালদের নাচের বৃত্ত আপনা আপনি ভেঙে গেছে। আমি মুক্তি পেয়ে তাড়াতাড়ি ওয়েস্ট পেপার বাস্কেটটা হাতে তুলে নিয়ে মেয়েটাকে বললুম, চলুন মিস্টার চ্যাটার্জি, তাড়াতাড়ি নিয়ে চলুন, দেখি কি করা যায়। এই টাকাগুলোই এখন রাখুন, আর আপনার সঙ্গে আমি গাড়িটা দিচ্ছি, ড্রাইভারই ওষুধপত্র কিনে টিনে দেবে, যা দরকার হেল্প করবে। এদের অবস্থা তো বুঝতেই পারছেন। ওকে রওনা করে দিয়ে ওপরে এসে দেখি হরি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। সব রেকর্ড ফুরিয়ে বাজনা বন্ধ, আর তিন মাতালে মিলে লগবক করতে করতে ফের লড়াই বাঁধিয়েছে সেই বোতলটাকে নিয়ে। 4 নম্বর কেপি সিনহা বেচারি মোটা মানুষ, আর লড়তে না পেরে রেফারি হয়ে গেছে। তোর পিসে অ্যাবসেন্ট। আমি তো ঢুকেই এক ঝটকায় বোতলটা কেড়ে নিলুম। অমনি রেফারি শু করে ভাঙা ভাঙা শীষ দিয়ে বলে উঠল, গোল। আর আমি দেখি, হ্যাঁ ভগবান, এটা তো একটা খালি বোতল, এই নিয়ে এত লড়াই। এই মাতালগুলো নরকেও ঠাঁই নেই, আমার বাড়িতে তো নয়। তেরে ফুঁড়ে হরি বলে ডাকতেই হরি রক্তচক্ষু মেলে আমার সুরে সুর মিলিয়ে জি বলে তক্ষুনি চোখ বুজে ফেলল। চোখের রংটি দেখেই বুঝলুম অত ঘুম কিসের। বেটা নেশাখোর। এক ধমক মেরে মিলিটারি কায়দায় বললুম, হরি জলদি সব লোক কো আভি হাঁটাও, কুইক। শুনে হরি চোখ বুজে বুঝেই গুনগুন করে হাত নেড়ে বলে উঠল, যেন বাগান থেকে গরু তাড়াচ্ছে কি ছাগল, হেই হট হট। তারপর এক চোখ মেলে আমাকে জিজ্ঞেস করলো, গিয়া? আমার মুখের চেহারাতেই বোধহয় উত্তর পেয়ে গেল, নেই গিয়া। আচ্ছা, খতরনাক সাব লোক। তারপরেই শিবনেত্র হয়ে বলতে লাগলো জোরে জোরে, এ সাব লোক হট না, হট যা হট যা, ঘর যা ঘর যা, হুস। খেপে গিয়ে আমি এবার হরিকে প্রচণ্ড ধমক লাগালাম, ও কি হচ্ছে কি? হরি ভালো করে বলবি তো। হরি এখন ঘুষি পাকিয়ে ভালো করে বলতে লাগলো, এ সালে সাব লোক হট হট ভাগ সালে ভাগ, ঘর যা এ সালে সাব লোক। আমি আর না পেরে হরিকে হিড় হিড় করে টেনে অন্দরের বারান্দায় নিয়ে এসে বললুম, বুদ্ধু অমনি করে নয়, হাত ধরে এমনি করে হাঁটাও। বলেই প্রেশারের ওষুধ খেতে ছুটলাম। একই আমি ভারী মানুষ, তাই রাগলি মাথায় রক্ত উঠে যায়, ঘাট টনটন করছে, মাথা যেন শীষের মতো ভারী। বাড়ি এসে অবধি মাতাল সামলাতে সামলাতেই আমি আধমরা। ওষুধ খেয়ে স্নান করে সেজে গুজে পটের বিবিটি হয়ে ফিরে এসে দেখি অন্দরের বারান্দায় সার 3 মূর্তি পড়ে আছে। এখন আবার আরেকজনের কানে কানে কী সব বলছে একজন। নিচু হয়ে মুখের কাছে কান নিয়ে গিয়ে শুনি ফিসফিস করে বলছে, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। সে শুনে অন্যজন খুব জোরে ফোঁস করে ঘর কাঁপিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভালো করে চেয়ে দেখি এটা হচ্ছে হরি, আর হরির কানে নামতা পড়ার মতো করে কবিতা ওড়াচ্ছেন মিস্টার ভট্টাচার্য। ওপাশে একা শুয়ে নাক ডাকাচ্ছেন মিস্টার দেশাই। ঘরে ঢুকেই দেখি আরেক মনোহর দৃশ্য। 6 ফুট লম্বা সরিন্দর সিং চিত হয়ে শুয়ে ছোট কোচের ওপরে রয়েছে, লম্বা ঠ্যাং দুটো ভাঁজ করে হাতলের বাইরে শূন্যে ঝুলিয়ে, আর মোটা কেপি সিনহা মেঝের কার্পেটে উপর হয়ে আছে কচ্ছপের মতো। মাঝে মাঝে কুমিরের মতো মাথা তুলে বলে উঠছে, বাট জামাইবাবু ওয়াজ আ পারফেক্ট জেন্টলম্যান।
আর অমনি সুরিন্দর সিং জড়িয়ে জড়িয়ে ধমকে উঠছে, সো হোয়াট? তোমার ছোট পিসে কিন্তু ঘরে বাইরে কোথাও নেই। কি করি? রাত তখন ঢের, 10টা বেজে গেছে। কখন আর খেতে যাব আমরা? অনেক করে বলেছে গুপ্তরা, না গেলে খুব খারাপ দেখাবে, যাওয়া উচিত। এদিকে এঁরা লাঞ্চে এসেছেন প্রায় 10-12 ঘন্টা হলো। বয় বাবুর্চিদের ডিউটি অফ হয়ে গেছে, তারা সব বাড়ি চলে গেছে। কেবল গেটে আছে দারোয়ান, আর ঘরে হরি। হরি তো ভূমিশয্যায় শেষের কবিতা শুনছে। অগত্যা দারোয়ানকে গিয়ে বললুম, যার যার ড্রাইভারকে বলো এসে যে যার গুণমণি মনিবকে বাড়িতে নিয়ে যাক, আর হরি কো কান পাকড়কে উঠা দো। বাহাদুর পায়ে পায়ে হরির কাছে গিয়ে হরির অবস্থা দেখে লজ্জায় অস্থির হয়ে প্রথমেই তো জিভ কেটে ফেলল। তারপরেই হরির কানটি ধরে লাগালো এক থাপ্পড়। অমনি হরি তড়াক করে লাফিয়ে উঠে বাহাদুরকে বিশাল সেলাম ঠুকে বললে, জি সাব, ব্রেকফাস্ট রেডি। তোর ব্যাটা নেশাখোর। বাহাদুর আরেকটা থাপ্পড় কষাতেই হরির নেশা ছুটে গেল। তখন হরি আর বাহাদুর মিলে ড্রাইভারদের ডেকে ডেকে এনে পরপর 3টে মাতালকে তো কোনো রকমে নিচে নিয়ে গেল চ্যাংদোলা করে। কেবল হরি শুধু একবার ভুল করে বলে ফেলেছিল, রাম নাম সাথ হ্যায়, কিন্তু বাহাদুরের ধমকে থেমে গেল তাড়াতাড়ি। মুশকিল বাঁধালো মেজর সুরিন্দর। স্কোয়াড আগে বাড়, খাড় বিচালি বলে শুয়ে শুয়ে এসা পা ছুঁড়তে লাগলো যে তার ধারে কাছে যায় কার সাধ্যি। তাকে ছোট সোফা থেকে নড়ানো গেল না। এদিকে তোমার ছোট পিসেকে কোথাও খুঁজে পাচ্ছি না। রান্নাঘর, বাথরুম, ওয়ার্ড্রোব, ক্লসেট, পর্দার পেছনে, খাটের তলায়, কোথাও তিনি নেই। মহা দুশ্চিন্তায় পড়লুম, গেল কোথায় লোকটা? দারোয়ান, লন, বাগান সমস্ত খুঁজে এলো, সেখানেও নেই। আমার মনে কি ভীষণ অশান্তি, বুঝতেই পারছিস। ফলে নিচে গিয়ে মাতালদের গাড়িতে তুলিয়ে দেওয়ার খবরদারিটাও আমাকেই করতে হলো। ওরা তো 3টেকে সারি সারি শুইয়ে রেখেছে সদর দালানে, ঠিক যেন ক্রিমেটোরিয়ামে মরাদের কিউ। একে একে গাড়িগুলো সামনে এসে দাঁড়াবে আর মাননীয় অতিথিদের আড়কোলা করে তাতে তুলে তুলে দেওয়া হবে। হরি আর দারোয়ান রেডি, ড্রাইভাররা গেল গাড়ি আনতে। প্রথমেই এলো দেশাইয়ের গাড়ি। দেখি তার পেছনের বুটটার ঢাকনি আলগা হয়ে উঁচু মতো হয়ে রয়েছে। ঢকঢক করে উঠছে পড়ছে গাড়ি চাললে। ড্রাইভার যেই ভালো করে বন্ধ করবে বলে ঢাকনাটা তুলেছে, অমনি কি হলো ভাবতে কিনি, জ্যাক ইন দ্য বক্সের মতো বুটের ভেতর থেকে বেরিয়ে এলেন তোমার পূজ্যপাদ পিসে মশাই। ভালো জামা কাপড় সব ভীষণ নোংরা, গাড়ির তেল কালি গ্রিজ মাখা। বেরিয়েই চিৎপাত হয়ে পড়ে থাকা 3 মূর্তিকে সামনে দেখে উনি চমকে উঠলেন। মর্ডার মর্ডার বলতে বলতে দৌড়ে সিঁড়ির তলায় ঢুকে পড়লেন। আগে 3 মাতালকে পার করে তারপর তোমার পিসেকে তো সিঁড়ির তলা থেকে টেনে বের করলো। অমনি নিজের পকেট থেকে ইস্ত্রি করা সেন্ট মাখা সিল্কের রুমাল বের করে টাক থেকে মাকড়সা সমেত মাকড়সার জাল ঝুল ঝাড়তে ঝাড়তে তোমার পিসে খুব সহজ গলায় বললেন, কি গো, গুপ্তর বিয়ের অ্যানিভার্সারিতে যাবে না? গুপ্ত তোর পিসের কলিগ, ওদের মধ্যে যেমন ভাব তেমনি আবার একটু রেশারেশিও আছে, না গেলেই ঠিক দোষ ধরবে। দামি একটা প্রেজেন্ট কিনে রেখেছিলুম, এত কাণ্ডের মধ্যেও ঠিক ওর সেটা মনে আছে। এইসব শখের মাতালেরা কিন্তু ঠিকই ভুল করে না, বুঝলি? আমি তো রেডি, কিন্তু রাত্রির 11টা কখন বেজে গেছে, এখন কেউ নেমন্তন্ন যায়? খুব যায় বলে উনি ঘরে চলে গেলেন। হাত মুখ ধুয়ে ফর্সা হয়ে পাট ভাঙা পোশাক পরে এসে ছোট সোফায় সুরিন্দরকে ঘুমোতে দেখে তোর পিসের সে কি আহ্লাদ। আরে সুরিন্দর বাড়ি যায়নি? বাহ, চলো চলো ওকেও নিয়ে যাই গুপ্তের বাড়ি। আমি বজ্র কঠিন হয়ে বললুম, না, ওকে একদম ডিস্টার্ব করবে না, ও থাক যেমন আছে বলে সুরিন্দরের গায়ে তাড়াতাড়ি টেবিল ক্লথটা চাপা দিয়ে রেখে নেমে গেলুম। ঘড়িতে তখন 12টা বাজছে। নিচে এসে দেখি ড্রাইভারও নেই, গাড়িও নেই। কোথায় গেল? বাহাদুর আমাকে ফিসফিসিয়ে বললে, সে যে মিসেস চ্যাটার্জিকে নিয়ে হাসপাতালে ছুটোছুটি করছে, এখনো ফেরেনি। এক শিখ ট্যাক্সিওয়ালা তার গাড়িতে দরজা খুলে ঠ্যাং দুটো বের করে ঘুমোচ্ছিল ঠিক গেটের উল্টো দিকে। বাহাদুর দৌড়ে গিয়ে তাকেই ধরে আনলো। সে নাকি ওদের বন্ধু। সর্দারজি তো তার পাঞ্জাবি ভাষায় গাল পাড়তে পারতে মিটার ডাউন করলো। আমি উঠে বসলুম, বগলে প্রেজেন্ট। তোর ছোট পিসে উঠতে যাবেন ঠিক এমন সময় আমাদের গাড়ি ফিরল। ড্রাইভার যেই নেমেছে উনি টপ করে লাফিয়ে তার সিটে উঠে বসলেন, আর বসতে না বসতেই হঠাৎ ঘড়ি দেখে, ইস,
কি ভয়ঙ্কর লেট হয়ে গেছে বলে স্টার্ট দিয়ে শো করে একাই বেরিয়ে চলে গেলেন। বাহাদুর আর ড্রাইভার হাঁ করে চেয়ে রইল। আমি তাড়াতাড়ি বললাম, সর্দারজি জলদি চালাও, जोर से उस डाकू को पकड़ो, मेरा हैंडबैग लेके भाग गया। কথাটা সত্যি। আমি মোটাসোটা মানুষ, শাড়ির কোঁচা আঁচল সামলে বগলে প্রেজেন্টের বাক্স আঁকড়ে ব্যাগটাকে আর ধরতে পারিনি। ওর হাতে দিয়ে ট্যাক্সিতে উঠেছিলুম, উনি আমার ব্যাগ শুদ্ধই গাড়িতে উঠে হাওয়া। আর যাবে কোথায়? মুহূর্তেই সর্দারজির ঘুম উড়ে গেল। ডাকু পাকড়ানোর জন্য বদ্ধপরিকর হয়ে সর্দারজি আমাকে উড়িয়ে নিয়ে চলল। কখনো তোর পিসে আগে যান, কখনো আমরা আগে যাই। ওহ, সে কি দারুণ এক্সাইটমেন্ট! অনেকটা হিন্দি ছবির মোটর চেজ সিকোয়েন্সের মতো, যেন দেবানন্দ আর জিনাত আসলে রেস দিচ্ছে। কিন্তু আলিপুর পাড়ার রাস্তাঘাট তো জানিসই, খাঁ করছে। কেবল পথের কুকুরগুলো বেজায় চিৎকার জোরে তাড়া করলো আবার। এমন একটা সিন, কিন্তু দর্শক বলতে ছিল শুধু ওরাই। এই যা দুঃখ। যাক, চকিতেই গুপ্তদের বাড়ি এসে গেল। উনি গাড়ি থামিয়ে যেই নেমেছেন, নাম্বা মাত্র সর্দারজিও ডাকু হ্যায় পাকড়ো পাকড়ো বলে বিরাট শোরগোল তুলে বাঘের মতো ঝাঁপিয়ে গিয়ে তোর পিসের গর্দান চেপে ধরেছে। ঘাড়টা ধরেই এক থাপ্পড়। উনি বেচারি মাথা ঘুরেই পড়েই যাচ্ছিলেন। ভাগ্যিস আমি নেমেছিল, তাড়াতাড়ি ধরে ফেললুম। সর্দারজি তখন তোমার পিসেকে বজ্রমুষ্টিতে পাকড়ে ওর হাত থেকে আমার ব্যাগটা কেড়ে নিয়ে বলল, শালা ডাকু কো আভি আলিপুর থানা মে লে জানা হ্যায়, চলিয়ে মেম সাহেব। ইতিমধ্যে তোমার ছোট পিসেও সম্বিত ফিরে পেয়ে সর্দারজির কলার চেপে ধরে হুঙ্কার দিলেন, ডাকু? কোন সালা ডাকু হ্যায়, তুম না হাম? तुम थाबड़ा मार के हमारा वाइफ को बैग छिनताई कर लिया, चलो अभी चलो আলিপুর থানা में। সে কি কেলেঙ্কারি! দুজনেই দুজনকে আলিপুর থানাতে নিয়ে যাবে বলে টানাটানি। ট্যাক্সির মিটার এদিকে বেড়েই যাচ্ছে। আমি একবার সর্দারজির হাত ধরে কাকুতি মিনতি করি, আর একবার তোমার পিসের হাত ধরে। কেউই কোনো কথা শুনবে না। যাক, শেষ পর্যন্ত সর্দারজিকে অতি কষ্টে শান্ত করা গেল। সর্দারজি যখন শালা বাঙালি লোক কো তামাশা মে গলি মারো বলে গাল পেড়ে আমার ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে গেল, তখন আমি হাঁপ ছেড়ে আমরা গিয়ে গুপ্তদের কলিং বেল টিপলুম। রাত 1টা বেজে গেছে। আশপাশের সব ফ্ল্যাটেই তখন বিয়ে বাড়ির মতো আলো জ্বলে উঠেছে। বারান্দায় বারান্দায় লোকজন গিজগিজ করছে। গুপ্তরাই কেবল গহন ঘুমে অচৈতন্য। যতই টুংটাং করে বেল বাজাই, দরজা আর খোলে না। অবশেষে ধপাধপ দৌড় ঠেঙাতে গুপ্ত সাহেব হু ইজ ইট বলে 2 ইঞ্চি দৌড় ফাঁক করে উঁকি মারলেন। হাতে একটা বেটে খাটো লোহার ডান্ডা, পরনে হলদে বেগুনি স্লিপিং স্যুট। আমাদের দেখে তো খুবই খুশি, এক গাল হেসে আহ্লাদে ডান্ডা নাড়তে নাড়তে স্বাগত জানালেন। বাহ, তোমরা এসে গেছো তাহলে, এসো এসো, হাউ সুইট অফ ইউ। আমরা বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। বলতে বলতে ডান্ডাটা দরজার কোণে গুঁজে রেখে ড্রেসিং গাউন পরে এলেন এবং মহা যত্ন আত্তি করতে শুরু করে দিলেন। তোর ছোট পিসে তো সঙ্গে সঙ্গে আরেক প্রস্ত স্কচ আর সোডা নিয়ে বসে গেছেন। এদিকে রুমা মানে মিসেস গুপ্ত আর আসে না। আমি আমার অ্যাপেল জুসটি হাতে নিয়ে বসেই আছি। শেষে গুপ্ত এসে কাঁচুমাচু হয়ে বললেন, তুমি নিজে একটু চলো তো উষা, এই রুমাকে আমি কিছুতেই কনভিন্স করাতে পারছি না। ও কেবলই বলছে ইয়ার কি বেরো না, যাও। আমি যেই খাটের পাশে গিয়ে ডেকেছি, হ্যাপি অ্যানিভার্সারি রুমা, অমনি সে উঠে বসে চোখ গোল গোল করে বললে, হ্যাঁ তোমরা সত্যি সত্যি এসেছো এই মাঝরাত্রিরে? কি মুশকিল, সরি, মানে কি আনন্দ। ও থ্যাংক ইউ বলে দেতো হাসি হেসে প্রেজেন্টটা নিয়ে খাট থেকে নামলো। তারপর বলল, ও তোমরা বুঝি অন্য কোথাও নেমন্তন্ন খেয়ে দিয়ে এলে? শুনে আমি তো খাপ্পা। অন্য কোথাও মানে? তোমাদের এখানেই তো আমাদের আজ নেমন্তন্ন। রুমা বললে, হ্যাঁ সে তো 8টার সময়, আর বাড়িতে নয় তো ক্লাবেই তো ডিনারে ডেকেছিলাম তোমাদের সবাইকে। আমি করুণ সুরে বললাম, তাই নাকি? ভেরি সরি, আসলে আমাদের বাড়িতে আজ লাঞ্চ ছিল কিনা কয়েকজনের, তারা এইমাত্র গেলেন। রুমা চোখ রগড়াতে বলল,
লাঞ্চ না ডিনার? কী যে বলো! লাঞ্চই, কিন্তু আমার যে বড্ড খিদে পেয়েছে ভাই রুমা। তোমার ফ্রিজে কী কী আছে দেখি? বেজার মুখে ফ্রিজ খুলে রুমা গড়গড়িয়ে বললে, ডিম, বেকন, মুসম্বি, দুধ, রুটি, চিজ, মাখন। তো আমরা কি ব্রেকফাস্ট খেতে এসেছি? তার চেয়ে বরং লুচি ভাজো, বেগুন ভাজো। চোখ কপালে তুলে রুমা বলল, এখন লুচি? ঘরে ময়দাই নেই, ঘিও নেই। মনে মনে বলল, তা থাকবে কেন, কেবল স্কচ আর সোডাই আছে, যেটা যাবে এক্সপেন্স অ্যাকাউন্টে। সেই যে হরি বলেছিল না ব্রেকফাস্ট রেডি, সেটা যে এমনি সত্যি সত্যি ফুলে যাবে তা কে জানতো। যখন আমরা মাঝরাত্রিরে দুধ, কর্নফ্লেক্স, টোস্ট, ডিম নিয়ে খেতে বসলাম, টেবিলে মাথা রেখে রুমা বেচারি ঘুমোতে লাগলো, অথচ তার স্বামীকে একবার দেখো। গুপ্তর এমন ভাবখানা যেন এমনটাই হবার কথা ছিল। এত ভদ্র, নিজেই কফি করে দিলেন রাত 2টোর সময় হাসি মুখে। তোর পিসি আবার পারতেন। তারপর আজ সকালে হঠাৎ বিছানায় উঠে বসে অবাক পৃথিবী অবাক করলে তুমি চোখ করে আমার দিকে তাকিয়ে উনি বললেন, উষা, আমরা যখন গুপ্তর বাড়িতে গেলুম তখন ড্রাইভার কোথায় ছিল? আমি ওকে সমস্ত ঘটনা বললুম। মিসেস চ্যাটার্জির কথাটা শুনে ওর কি মন খারাপ, তক্ষুনি উঠে পড়ে যত ব্যাটা মাতালের কাণ্ড বলে মুখ বেঁকিয়ে বেডটি পর্যন্ত না খেয়ে ড্রাইভারকে ডেকে সঙ্গে সঙ্গে সেই হাসপাতালে ছুটলেন তাঁর খোঁজ করতে। সত্যি গরিব দুঃখীর প্রতি ওর ভারী মমতা, কিন্তু জানিস। উনি তো বেরুলেন, আমি ও ঘরে গিয়ে দেখি সুরিন্দর নেই। ছোট সোফায় কেবল টেবিল ক্লথটাই পড়ে আছে, আর টেবিলে একটা চিঠি চাপা দেয়া, তাতে লেখা, ডাজ এনিবডি নো হোয়াট হ্যাপেন টু মাই মানি? 8টা বাজতেই ভদ্রতার অবতার দেশাই ফোন করলো, গুড মর্নিং মিসেস রে, ডিড ইউ স্লিপ ওয়েল? তারপর একটু আমতা আমতা করে, সরি অ্যাবাউট লাস্ট নাইট। তারপর আরও আমতা আমতা করে, আই হ্যাভ আ ফানি ফিলিং ইউ নো। আচ্ছা, কাল ও বাড়িতে মিসেস চ্যাটার্জি বলে কি কেউ এসেছিলেন? এসেছিলেন শুনে দেশাই ফোনেই প্রায় কেঁদে ফেলে আর কি। সত্যি, ছি ছি ছি, কী লজ্জা, কী লজ্জা। কোন হাসপাতালে বলতে পারেন? আমি এখনই সেখানে যাচ্ছি। এ হে হে, হোয়াট আ শেম। তারপর 8:15 ভট্টাচার্যি, কি বৌদি নাকি? সত্যি বৌদি, কাল বড্ড অত্যাচার করা হয়ে গেছে আপনার উপরে, ছোট ভাইটি বলে মাফ করে দেবেন। আচ্ছা, ভট্টাচার্যি স্কুলে ছোটদার সঙ্গে পড়তো, আমার ছোট্ট ভাইটি হলো কি করে? সে যাগে। তারপরে দাদা কোথায়? এত ভোরেই বেরিয়েছেন? হ্যাঁ, হাসপাতালে? মিসেস চ্যাটার্জি? কী সর্বনাশ! তাহলে ওটা স্বপ্ন নয়? আমি তো ভাবছি একটা বাজে নাইটমেয়ার দেখেছি। ইস, ছি 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 ছি, কী কাণ্ড বলুন তো। আই মাস্ট গেট দেয়ার ইমিডিয়েটলি। ধুর তোর শালা মদার জীবনে ছোবো না। সরি বৌদি, এক্সকিউজ মি। আচ্ছা, কোন হসপিটাল বললেন? 9:15 তোমার ছোট পিসে ফিরে এলেন। হরি চিরাচরিত গম্ভীর মুখে ট্রে নিয়ে হাজির, সাব, ব্রেকফাস্ট রেডি। উনি খেতে বসে বললেন, চাটুর্যের পো এ যাত্রা বেঁচেই গেল মনে হচ্ছে। দেশাই আর ভট্টাচার্যকে ওখানে দেখলুম, খুবই কনসার্নড হয়ে ডাক্তার নার্স ছোটাছুটি করছে। তোর পিসে অফিসে রওনা হয়ে গেলেন, সেই গাড়িতেই আমি তোর কাছে চলে এলুম। এবার বুঝে দেখ দেখি, কালকে আমি বাগবাজারে গিয়ে বসেছিলুম কেন? আমি মন্ত্রমুগ্ধের মতো ছোট পিসির কাহিনী শুনছিলুম। জেগে উঠে তাড়াতাড়ি বললুম, হ্যাঁ, খুব বুঝেছি ছোট পিসি। তৃপ্ত হয়ে ছোট পিসি বললেন, তা যাক, এ রোববার তো তোকে খাওয়ানো হলো না, এই সামনের শনিবার বরং ডিনারে। আমি হা হা করে বলে উঠলাম, কিন্তু ছোট পিসি, আমি বোধহয় শুক্রবারই দিল্লি চলে যাচ্ছি গো, বরং সামনের বার খাবো, কেমন? শুনছিলেন ভীষণ মজার একটা গল্প, নবনীতা দেবসেনের লেখা এক্সপেন্স অ্যাকাউন্ট।
কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামত শুনবার জন্য সবসময় আগ্রহ নিয়ে অপেক্ষা করি। আর যদি আপনাদের এরকম নানান স্বাদের গল্প শুনতে ভালো লাগে, কখনো হাসির, কখনো দুঃখের, কখনো ডিটেকটিভ গল্প, কখনো প্রেমের গল্প, কখনো অলৌকিক গল্প, তাহলে আমার এই রেসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং এখানে গল্প পাঠ ছাড়াও আবৃত্তি সংক্রান্ত আলোচনা, শ্রুতি নাটক ইত্যাদিও শুনতে পাবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।